হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, স্বপন কুমার বিশ্বাস। তোমাদের এই পর্যায়ে আলোচনা করব যে চক্রবৃদ্ধি সুদ নিয়ে, কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সামনে এসে গেছে। এই পর্যায়ে তোমাদের থাকবে সরল সুদ কষা, পর্যায়ক্রমিক তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, আর সমহারে বৃদ্ধি বা হ্রাস। এই তিনটে এখানে দুটো অঙ্ক পড়বে, একটা অঙ্ক করতে হবে। তাহলে তোমাদের এই পর্যায়ে আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ নিয়ে। চক্রবৃদ্ধি সুদের যে সুদ বা যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো কিভাবে এসেছে এবং বিভিন্ন ধরনের যে ফর্মুলা, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ তোমাদের সামনে আমি করতে থাকবো। তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শুরু করা যাক চক্রবৃদ্ধি সুদ নিয়ে। তোমাদের যে সূত্রগুলো আছে, সেই সূত্র নিয়ে তোমাদের ঝাড়াই বাছাই করছি। কীভাবে সূত্রগুলো এসেছে তার একটা রিফ্লেকশন তোমাদের সামনে আমি হাজির করছি। তাহলে চক্রবৃদ্ধি সুদ ধরার আগে তোমরা সরল সুদে কী পড়েছ, তাহলে আমি কতগুলো সাংকেতিক চিহ্নগুলো তোমাদের সামনে হাজির করছি, সেটা লিখব। ধরি আসল, টাকা নিয়ে করতে হলে আসল লাগে, সেই আসলটাকে পি দ্বারা ডিনোট করছি। আরেকটা কি, সুদের হার। সুদের হার সেটা সমান কি R%। এই দুটোকে আমি ধরে নিচ্ছি। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমরা সূত্র এটা জানবে যে যদি সময়টাকে n বছর ধরা হয়, সময় সমান n বছর যদি ধরা হয়, তাহলে n বছর পরে সুদ আসল কত হবে, তাহলে একটা সূত্র আছে। তাহলে n বছর পর সমল চক্রবৃদ্ধি, মানেটা কি, আসল এবং সুদ। সেই সূত্রটা কি, P × 1 + R/100⁴ যেখানে P হচ্ছে আসল, R হচ্ছে সুদের হার, N হচ্ছে সময় বা বছর। এখন আমি প্রমাণ করব যে এইটা কিভাবে আসছে, কেন এই সূত্রটাকে প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ, এর আগে আমরা শিখেছি সরল সুদ। সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যে সরল সুদ ইন্টারেস্ট I, তার সংক্ষিপ্ত সূত্র কী ছিল, PRT। এখানে টিটাকে ধরবো না, PRN / 100। যেহেতু সময়টাকে আমি n ধরেছি, টি জায়গায় nটা লিখব। এই সূত্রটা আমরা শিখেছি সরল সুদের ক্ষেত্রে। এইবারে দেখো, প্রথম বছরের শেষে যে সুদটা বেরোবে, সেটা সরল সুদ যা হবে আর চক্রবৃদ্ধি সুদ একই হবে। তাহলে প্রথম বছরে আমি লিখব ফার্স্ট ইয়ারে কী হবে, সুদ কী হবে, সরল সুদ। দুরকম সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, দুটো সমান। তাহলে সরল সুদ কত হচ্ছে, সরল সুদ হচ্ছে PR, যেহেতু এটা ফার্স্ট ইয়ার মানে 1 বছর, তাহলে 1 বছরের শেষে, তাহলে 1 বছরে n-এর জায়গায় 1 হবে, তাহলে 1 ফেলছি না, PR/100 সরল সুদ। বোঝা গেল? তাহলে এইবারে আছে সরল সুদ আসল। সরল সুদ আসল কত হবে, আসলের সঙ্গে সুদ যোগ হবে। আসলটা কত, P + PR, আটটা ছোট হাতের হবে, তাহলে PR/100।
এই টাকাটা হবে, তাই না কি? সরল সুদ আসল হচ্ছে পি আর বাই 100। তাহলে সরল সুদ প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ যা আর চক্রবৃদ্ধির সুদ তো একই, তাই না কি? তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু এটাও পি আর বাই 100, তাই না কি? তাহলে অতএব সমল চক্রবৃদ্ধিও একই হবে। সমল চক্রবৃদ্ধি হচ্ছে একই, পি প্লাস পি আর বাই 100, তাই না কি? এইটা তাহলে প্রথম বছরের শেষে দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে এন যদি 1 হয় তাহলে পি ইন্টু 1 বাই পি ইন্টু, তাহলে এটা যদি কমন নিই তাহলে কি পাবো? 1 প্লাস আর বাই 100 এই জায়গায় আসছে। এনে যদি প্রথম বছর এন যদি 1 ধরি তাহলে পি ইন্টু 1 বাই আর বাই 100, এটা হচ্ছে প্রথম বছরের ক্ষেত্রে। এবার দ্বিতীয় বছরে দেখো, আমি দুটো বছর ধরি। দ্বিতীয় বছরের ক্ষেত্রে দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে তফাৎটা কি? সরল সুদ প্রথম বছর যেটা থাকবে, যত বছর ধরে টাকাটা খাটবে সেই সুদটা একই থাকবে। প্রথম বছরের সুদ কত হচ্ছে? পি আর বাই 100, এটা তাহলে যত বছর ধরে টাকাটা খাটবে এই একই সুদ থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি ক্ষেত্রে ক্ষেত্রে তা নয় কিন্তু। তার চক্রবৃদ্ধি ক্ষেত্রে কী হচ্ছে? প্রথম বছরে যে সুদ আসল সমল চক্রবৃদ্ধি সেটা পরের বছরে গিয়ে আসল হয়ে যায়, সেই আসলের ওপর আবার সুদ নির্ধারণ হয়ে থাকে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমি সরল সুদে আর যাব না, একই থাকবে সমল চক্রবৃদ্ধি। তাহলে এক্ষেত্রে সুদ কী হবে? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কী হবে? সেটা হচ্ছে, তাহলে এখানে যে আসলটা হচ্ছে, আসলটা কত হচ্ছে? পি প্লাস পি আর বাই 100, এইটাই পরের বছরে। তাহলে প্রথম বছর, তাহলে এবার লিখবো সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কী হচ্ছে? প্রথম বছরের ভালো করে বোঝো, সমূল চক্রবৃদ্ধি যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল, সেটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। তাহলে এই আসলের উপর সুদ নির্ধারণ হবে। এই যে প্রথম বছরের সমল চক্রবৃদ্ধি, এই যে প্রথম বছর সমল চক্রবৃদ্ধি কত? পি প্লাস পি আর বাই 100, তাহলে দ্বিতীয় বছর সেটা আসল, সেটা কত হচ্ছে? পি প্লাস পি আর বাই 100, এই টাকাটা হচ্ছে। এবার এই টাকার ওপর দ্বিতীয় বছরে সুদ নির্ধারণ হবে। তাহলে অতএব প্রথম বছরের শেষে সুদ কত হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? একই, নির্ধারণটা হবে একই, পি আর বাই 100। এতে যেহেতু এন যেহেতু 1, তাহলে পি মানে আসলটা কত? পি প্লাস পি আর বাই 100, এইটা আসলের জায়গায় লিখব। তাহলে পি প্লাস পি আর বাই 100 এইটা আমি লিখব ইন্টু আর, তাই না? এন মানে 1 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি সুদ। ভালো করে বোঝো, সুদ নির্ণয়ের সূত্র কি? পি আর এন বাই 100, এনটা 1, তাহলে পি আর হচ্ছে পি আসল মানে কি? আসলটা হচ্ছে এটা, তাহলে আসলের জায়গায় লিখছি পি প্লাস পি আর বাই 100 ইন্টু আরের জায়গায় আর লিখছি ডিভাইডেড বাই 100। তাহলে প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কী হবে? তাহলে প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ সহ আসল, সেটা কত হবে? তাহলে এটা সুদ, আসলটা কত ছিল? এইটা, তাহলে আসল প্লাস সুদটা দিয়ে দিচ্ছে। আসলটা কত হচ্ছে? পি প্লাস পি বাই পি আর বাই 100, এটা আসল লিখছি, প্লাস সূত্র কোনটা? সূত্র হচ্ছে এইটা, তাহলে এইটা লিখছি পি প্লাস পি আর বাই 100
ইন্টু আর ডিভাইডেড বাই 100। বোঝা গেল? তাহলে আসল প্লাস সুদ দুটো যোগ করে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে। এইবার দেখো ক্যালকুলেশনে আসি। এখানে দেখো পি প্লাস পি বা আর বাই 100 এটা কিন্তু কমন যাচ্ছে, তাহলে লিখি পি প্লাস পি আর বাই 100, এটাকে কমন নিলাম, নিলে এই জায়গাটা 1 আসছে, প্লাস এই জায়গাটা পড়ে থাকে আর ডিভাইডেড বাই 100। বোঝা গেল? তাহলে এইবারে কি করব, এখানে পি কমন যাচ্ছে, পি কমন গেলে 1 প্লাস আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে দেখো পি ইন্টু এটা একই জিনিস, 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100 গুণ করলে স্কোয়ার হয়, তার উপর প্লাস 1 বাই আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি যদি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার হোল স্কোয়ার যদি হয়, তাহলে এনতম বছরের শেষ সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা এন। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন হয়ে যাবে। তাহলে আমি কি লিখব? অতএব এন বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সেটা কত হচ্ছে, এই জায়গাটা ফেলে দেবো। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা 2 মানে এন, তাহলে এটা 2 বছর শেষে যদি পাওয়ারে 2 হয়, এন বছর শেষে পাওয়ারে এন হবে। তাহলে এটা কি প্রমাণ হয়ে গেল? তাহলে আমরা সূত্রটা কীভাবে পাচ্ছি দেখো, সূত্রটা এইভাবে কিন্তু আসছে, তোমাদের বুঝতে হবে। পরীক্ষার সময় এই এতগুলো ব্যাপার থাকে না, বলা যায় না। মাধ্যমিকে কোনো সময় বলল যে সমূল চক্রবৃদ্ধি এনতম বছরের শেষে এইটা হচ্ছে, এটা প্রমাণ করে দেখাও। তাহলে তোমাদের এইভাবে তোমাদের ক্যালকুলেশন করে তোমাদের এই জায়গাটা প্রমাণ করে দেখাতে হবে। কোনো বছর পড়েনি বলে আর কোনো বছর পড়বে না, এটা কিন্তু ধারণা ভুল। সেই জন্য তোমাদের অবশ্যই এই প্রমাণটা জেনে রাখা দরকার। এইবারে চলো, ধরো এটা হচ্ছে বছরে একবার কিন্তু এটা করা হচ্ছে, সুদ দেওয়া হচ্ছে। এইবারে দেখা যায় বছরে কিন্তু যদি এইবারে যে দুবার করে সুদ দেওয়া আছে, সাং মাসের সুদ, 2 মাস অন্তর সুদ, এরকম যদি সুদ দেওয়া হয়, এখানে বছরে একবার সুদ দেওয়া হচ্ছে বা পর্বটা একবার ঘটছে, সেই ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কী হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন হচ্ছে। এবার যদি ত্রৈমাসিক সুদ দেওয়া হয়, ত্রৈমাসিক সুদ যদি দেওয়া হয়, তার মানে 3 মাস অন্তর, 3 মাস অন্তর দিলে সুদের পর্ব নির্ণয় করতে হবে। তাহলে সুদের পর্ব মানে সুদ কতবার দেওয়া হবে, কতবার দেওয়া হচ্ছে বছরে, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 ডিভাইডেড বাই 3 মাস অন্তর, তার মানে 4 বার। তাহলে সুদের পর্ব হচ্ছে 4 বার। তাহলে 3 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, তাহলে বছরে কতবার দেওয়া হচ্ছে? 4 বার দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে সুদাসল নির্ণয়ের সূত্রটা কী হবে? সেক্ষেত্রে সুদাসল নির্ণয়ের সূত্রটা হচ্ছে পির জায়গায় রাখবো 1 প্লাস আরের জায়গায় রাখবো, আর এখানে যে 100 টাকা হচ্ছে 100 গুণ 4 লিখব, 100 গুণ 4 লিখব, আর এনের পাশে কি করব? এন ইন্টু 4 লিখব। বোঝা গেল? সুদের পর্ব যতটা হবে সেটা 100-র সঙ্গে এর নিচে গুণ হবে, উপরে এনের সঙ্গে 4 গুণ হবে। তারপরে এইভাবে ক্যালকুলেশন করে যাব। যদি ষান্মাসিক হয়, মানে 6 মাস অন্তর যদি হয়, তাহলে সুদের পর্ব কী হবে? 12/6, তার মানে 2। তাহলে সেক্ষেত্রে 4-এর জায়গায় কেটে 2 করতে হবে, এখানে 4-এর জায়গায় কেটে 2 করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে এগুলো তোমাদের কাজে লাগবে। যখন অঙ্ক করাবো পরবর্তী ভিডিওতে, তখন তোমরা বুঝে যাবে যে কিভাবে অঙ্কগুলো করছি। এইবারে দেখো যদি এটা দেখা যাচ্ছে যে প্রতি বছর সমহারে সুদ দেওয়া হচ্ছে, এতে হতে তো পারে যে প্রথম বছরে যে সুদ দেওয়া হচ্ছে সুদের হার, দ্বিতীয় বছরের সুদের হার, তৃতীয় বছরের সুদের হার,
এনতম বছর, এনতম বছর সুদের হার একই নয়, প্রতি বছর সুদের হার কিন্তু বিভিন্ন ধরনের। ধরা যায় প্রথম বছরের সুদের হার হচ্ছে R1%, দ্বিতীয় বছরের সুদের হার হচ্ছে R2%, তৃতীয় বছরের সুদের হার হচ্ছে R3%, ডট করে এনতম বছর হচ্ছে N3%। এক্ষেত্রে সুদ আসল কী হবে? এক্ষেত্রে সুদ আসল নির্ণয় সূত্র দেখো, সুদ আসল বা সমূল সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কী হচ্ছে মানে সুদ সহ আসল হচ্ছে, আসলটা ফেলতে হবে, আসল মানে পি ফেললাম, তাহলে 1 প্লাস এখানে R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100 ডট 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 1 প্লাস RN/100। এইটা হচ্ছে সূত্র, সমূল চক্রবৃদ্ধি সূত্র নির্ণয়। এইটা তখন হয়ে যাবে যে 3 বছর থাকে তাহলে 3 বছর এই পর্যন্ত রেখে 2 বছর থাকলে এই পর্যন্ত রাখবো, আসল ইন্টু এইগুলো করে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করতে পারবো। আর একটা হচ্ছে যে একসঙ্গে কিন্তু আরেকটা ধরনের অঙ্ক পড়ে, একসঙ্গে সরল সুদ দিয়ে দেয় এবং সমূল চক্রবৃদ্ধি সুদ দিয়ে দেয়, দুটো পরিমাণটা দিয়ে দেয়, দিয়ে বলতে বলে আসল এবং রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলে। যখন অঙ্ক আসবে তখন সেই পর্যায়ে অঙ্কগুলো করে দেখাবো কীভাবে করতে হয়। আজ আমি তোমাদের সামনে সূত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলাম কিভাবে এসেছে। আশা করছি তোমরা এটা দেখে সমৃদ্ধি লাভ করবে, ভালো করে শিখে যাবে। পরীক্ষা কোনো বছর কোনো দিনই পড়েনি, কোনো বছরই পড়েনি বলে এবছরে পড়বে না, এ ধারণা ভুল। কোনো একটা সময় পড়ে যেতে পারে যে সমূল চক্রবৃদ্ধি যে নির্ণয়ের যে সূত্রটা প্রমাণ করে দেখাও, তখন তোমাদের এইভাবে প্রমাণ করে দেখাতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নতুন যদি হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আশা করছি তোমাদের পরীক্ষা যেন তোমরা প্রস্তুতি নিচ্ছ, আগামী পরীক্ষা তোমাদের ভালো হবে, তোমরা ভালো থাকবে, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি।